প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এনটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুক্রবারের রাত চলে এসেছে, ছুটির রাত চলে এসেছে, আর তার মানেই কিন্তু এনটিভিতে চলে এসেছে রূপকথার রাত। আর আমিও নিয়মের বাইরে না গিয়ে এনটিভিতে চলে এসেছি। সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রূপকথার রাতে। রূপকথার রাতে আমি যেমন আছি, আমি জানি যে আমাদের সাথে আছেন আপনারা। প্রথমে মনে করিয়ে দিই, স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, ফোনের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। ফোনের মাধ্যমে কানেক্টেড হয়ে যাদের সাথে কথা বলবেন, চলুন এবারে তাদের কথা বলি। দেখে নিই আমাদের সঙ্গে কে কে আছেন। দুজন গুণী শিল্পীকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তার শুরুটা হয়েছিল থিয়েটার থেকে। হতে চেয়েছেন অভিনেতা, তবে ভাগ্যের ফেরে তাকে প্রথমে হতে হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তিনি প্রথম কাজ করেছেন মনপুরা চলচ্চিত্রে এবং অভিনয় শিল্পী হিসেবে প্রথম কাজ করেছেন মনের মানুষ চলচ্চিত্রে। আর এখন নিয়মিত সবগুলো মাধ্যমে কাজ করছেন, ছোট পর্দা, বড় পর্দা, ওটিটি, বিজ্ঞাপন, এমনকি বিজ্ঞাপনের ভয়েস ওভারও দিয়ে থাকেন নিয়মিত। আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী শাহিদ আলী। স্বাগত রূপকথার রাতে। ভালো আছি। আরও একজন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। যে দুজনকে আজকে আমন্ত্রণ জানিয়েছি তাদের মধ্যে কমন কিছু ফ্যাক্টর আছে। তার শুরুটাও থিয়েটার দিয়ে, তিনিও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, পরে তিনি অভিনেতা হয়েছেন। তবে যে বিষয়টি আমি অ্যাড অন করবো সেটা হচ্ছে ৪৯ বাতাস চলচ্চিত্রে তিনি সুরকার হিসেবে কাজ করেছেন এবং তার একটি ব্যান্ডও আছে, হ্যালির ধূমকেতু। আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী ইমতিয়াজ বর্ষণ। ওয়েলকাম টু রূপকথার রাত। কেমন আছেন? ভালো। দুজনের একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে, আলাদা আলাদা গল্পগুলো তো হবেই। আমি একটু সেই গল্পটা দিয়ে আজকে শুরু করতে চাই। সেটা যদি কাইজার হতে পারে বা 16.5 হতে পারে, একটু সেই গল্পগুলো দিয়েই আজকে শুরু করব। মানে আপনি যেটা বলছেন এটা খুব রিসেন্ট সময়ের কথা, বাট আমরা আরো অনেক আগে থেকে হ্যাঁ, আমি জানি ধারাবাহিকেরও অভিজ্ঞতা আছে। কোন গল্পটা শুনবো আজকে আপনার কাছ থেকে? দুজনের সাথে আমার প্রথম কাজ হয় সেই ধারাবাহিকটার নাম ছিল প্রজ্ঞা পারমিতা। ওটার ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার ছিলেন সুকুয়াপা, মাতিয়া বানু সুকুয়াপা। ওই সেটেই আমার সাথে প্রবাবলি শিবভাইয়ের সাথে প্রথম দেখা, কিন্তু ওনাকে আমি আরও আগে থেকে চিনতাম। আরও আগে থেকে শুধু যে উনি অভিনেতা এই হিসেবে চিনতাম তা না, উনি যেহেতু প্রাচ্যনাট করেন, তো প্রাচ্যনাটের আমরা থিয়েটার দেখতে যখন যাই, প্রাচ্যনাটের শোতে ওনাকে দেখতাম, সেই সূত্রে ওনাকে আমি আগে থেকেই আসলে চিনতাম। আর অভিনেতা হিসেবে তখন তো এমনিতেই চিনি, বাট যখন ওনার সাথে কাজ করতে গেছে আমার খুব ভাল লাগছিল, কারণ ওনার সাথে আমার খুব আড্ডা জমেছিল শুরু থেকেই। কারণ আমাদের দুজনের অনেক কিছু সিমিলার, আমরা থিয়েটার করে এসেছি, আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি দীর্ঘদিন। তো ওনার সাথে আমার অনেকগুলো টপিক একসাথে মিলে যাইতো, সো আমরা তখন খুব কথা বলতাম। সেই যে কথা শুরু হয়েছে, আমাদের কথা এখনো চলমান আছে এবং আমৃত্যু এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে শুনি দুজনের একসাথে পরিচয় বা কোনো একটি কাজের অভিজ্ঞতা, যে গল্পটা এখন মনে পড়ছে। বর্ষণের যেটা প্রজ্ঞা পারমিতাতেই আমি প্রথম আসলে বর্ষণকে মনোযোগ দিয়ে দেখেছি। এর আগে ও যেভাবে বললো, যেভাবে দেখা হয়েছে, আমি খুব একটা কনসেন্ট্রেটেড ছিলাম না হয়তো বা ওর প্রতি। বাট এই কাজটা করতে যে মাতিয়া বানু সুকু আর যুবরাজ খান কম্বাইন্ডলি ডিরেকশন দিয়েছিলেন, তো ওইটাতে শুটিং গ্যাপে, শুটিংয়ের ব্রেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক কথা বর্ষণের সাথে আমার হয়। ইউজুয়ালি আমি ধরেন সেটে খুব প্রয়োজন ছাড়া কথাবার্তা এখনো পর্যন্ত হয়তো না বলার চেষ্টা করি। মানে আমার ধরেন কথা খামাখা বলতে খুব একটা স্বচ্ছন্দ লাগে না। তো বর্ষণকেও আমি সেটের মধ্যে ওইভাবে দেখেছি যে ও আসলে খুব বেশি আউটওয়ার্ডলি স্পোকেন ছিল না। তো এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। একটা পর্যায়ে দেখলাম যে সেটের মধ্যে ওর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আমার এক ধরনের আরাম লাগে। ওই আরামটা ওর কাছ থেকেও ফিল করলাম। আমরা যখনই শ্যুট থাকতো আমাদের একসাথে, যখন আছি আমরা দেখতাম যে দুজনেই খুশি লাগতেছে, হ্যাঁ ভালো, তো আজকে আমরা খুব আড্ডা দিব। তো ওই একই ব্যাপারটা যে আমাদের ওইখান থেকে শুরু হয়েছে, বাট এখনও আমাদের আড্ডা নিয়মিত বিরতিতে চলে। সেটা কাজের সেটেও চলে, কাজের বাইরেও হয়। আমরা পরস্পরের সাথে অনেক কিছু শেয়ার করি আমাদের। আচ্ছা, ব্যাপারটা কি এরকম যে আপনি বলছিলেন যে খুব প্রয়োজনের বাইরে যার সাথে সখ্যতা নেই এরকম কথা বলতে ভালো লাগে না, আপনি কি নিজেকে ইন্ট্রোভার্ট মনে না, আমার সেটা মনে হয় না। কিছু? কিন্তু আসলে কি প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক কিন্তু একটু ফ্রিকোয়েন্সির ব্যাপার।
একটু রেডিয়েশনের কেমন যেন একটা ব্যাপার থাকে, কিন্তু যদি ওইটা মিলে যায় তখন দেখবেন আপনার সাথে আমার একটা ব্রিজ তৈরি হচ্ছে বা ওর সাথে একটা ব্রিজ হচ্ছে, যে সবার সাথে কিন্তু ব্রিজ হলে কিন্তু ট্রাফিক জ্যাম লেগে যায়। সো মনে হয় যে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যে আমি সবখানে নিজেকে ওপেন করছি কিনা, মানে স্পেশাল জায়গাতেই তো আসলে আমরা নিজেকে ওপেন করার চেষ্টা করি, এরকমই ব্যাপারটা। সেরকমই ব্যাপার। ইমতিয়াজ বর্ষণ কি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? আমি এক্সট্রোভার্ট আমার খুব পরিচিত গণ্ডির মধ্যে। আচ্ছা, আর বাদ বাকি সব জায়গায় ইন্ট্রোভার্ট মোটামুটি। মোটামুটি। ওকে, নতুন কাজগুলো নিয়ে শুনতে চাই যে এখন কি কি কাজে ব্যস্ত আছেন? এখন সিরিয়াল চলছে, রেগুলার সিরিয়াল বিভিন্ন চ্যানেলে যেগুলো চলে, কয়েকটা প্রাইভেট চ্যানেলে চলছে। একটা ফিল্মের শ্যুট শুরু হওয়ার কথা নেক্সট মান্থ থেকে। এই মুহূর্তে রিসেন্টলি প্রাইভেট কি বলে আপনার একটা বিটিভির জন্য একটা প্রাইভেট চ্যানেল একটা ম্যাগাজিন প্রোগ্রাম 31 তারিখ অন এয়ার হবে। একটা বিজ্ঞাপন অন এয়ার হওয়ার কথা খুব রিসেন্টলি, ওটা কমপ্লিট করেছি। এই ধরনের তো। আর ওটিটি যেগুলো, ওগুলো আসলে খুবই এখনও কনফার্ম না, মানে ওগুলো নিয়ে অনিশ্চয়তা আছে, কারণ পুরো সিচুয়েশনের মধ্যে এখনও খুব কমফোর্টেবল না ওটিটির ব্যাপারটা আসলে। চরিত্রগুলো নিয়ে শুনবো, এদিকটা থেকে একটু ঘুরে আসি। রিসেন্ট দেখলাম যে কেয়ার অফ বনলতা সেন, আর কি কি নতুন কাজের সাথে যুক্ত আছেন? নতুন কি কিভাবে আপনাকে আমরা পাচ্ছি? নতুন যেসব কাজ করেছি ওগুলো ম্যাক্সিমামই শর্ট লেংথের ফিকশন, যেটাকে আমরা নাটক বলে থাকি, ওগুলোতেই বেশিরভাগ এখন কাজ করা হচ্ছে। আর ফাঁকে আমার কিছু গানের কাজ করছি, পোস্টার, ওগুলো নিয়ে আমার যাচ্ছে ব্যস্ততাই আর কি। আচ্ছা, যেটা বলছিলাম যে চরিত্রগুলো নিয়ে শুনবো, এখন কি কি চরিত্রের মাঝে বসবাস করছেন? রিসেন্টলি একটা শর্ট ফিল্ম করলাম, যেটাতে একটা ট্রাক ড্রাইভার ক্যারেক্টার করেছি, একটু নেগেটিভ টাইপের। তারপরে একটা জায়গায় একটা সিরিয়ালে করছি, ভিলেজ পলিটিক্সে ইউজ টু এরকম একটা ক্রিটিক্যাল একজন গ্রাম্য পলিটিশিয়ান টাইপের, যে আর কি একটু কুটোচাল করেন। একটা জায়গায় একটা কিলার ক্যারেক্টার করেছে একটা সিরিয়ালে, বাট বাই হার্ট সে খুব ভালো মানুষ, সিচুয়েশনের কারণে তারা কিলিং করতে হয়। একটা ফিল্মে কাজ করলাম, যেটা একটা এলাকার মানে পাওয়ারফুল একজন, যে একটা সার্কাস দলকে ডিস্টার্ব করে, এবং একটা পর্যায়ে ওই সার্কাস টিমের একটা প্রিন্সেস থাকে, মানে ইয়ে করে তার আর কি, মেয়েটা খেলা দেখায়, তার প্রতি একজন অ্যাট্রাকশন অনুভব করে, সাইমালটেনিয়াসলি রোমান্টিকও, এরকমই তো। আর আরও আলাদা আলাদা চরিত্রের মধ্যে ঘোরাফেরা করা হচ্ছে তার মানে? হ্যাঁ, তো কিছু করার নেই। আর থিয়েটারের ব্যস্ততাও আছে, যে পার্টিকুলারলি আপনার ক্ষেত্রে বলতে হয় যে থিয়েটারটা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শত ব্যস্ততাতেও আপনি থিয়েটারের শো করছেন। হ্যাঁ, আজকেও থিয়েটারের শো ছিল আমাদের অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুরের, ওখানে উপাচার্য ক্যারেক্টারটা আমি করি। এখানে আসার আগে ওই শোটা করে আসতাম। এই শোতে আপনি কত বছর, মানে এই পার্টিকুলার এই নাটকে অচলায়তনে কত বছর? অচলায়তন আমাদের খুব বেশি দিনের পুরনো প্রোডাকশন না, এটা আমাদের স্টেজে এসেছে 23 সালে, 23 জানুয়ারিতে, রিসেন্ট প্রোডাকশন। হ্যাঁ, আর মানে সবথেকে বেশি ডিউরেশনের কোন নাটকটা এখনো অভিনয় করে যাচ্ছেন অনেকগুলো বছর? সার্কাস। আচ্ছা, সার্কাস অলমোস্ট 97 থেকে শুরু হয়েছে সার্কাস, এখনো হয়। আচ্ছা, আমি একটু গানের গল্প করতে চাই, যে গান অভিনয় দুটো কাজ একসাথে কিভাবে করছেন? গানের এখন নতুন কি কি কাজে আপনাকে আমরা পাচ্ছি? খুব সম্প্রতি আমাদের দুটো কভার আমরা রিলিজ করেছি হ্যালির ধূমকেতু, ওটা অডিও প্ল্যাটফর্মগুলোতে শোনা যাচ্ছে। আর কিছু গান আমরা করেছি, বাট এখনো কখন রিলিজ দেবো ওটা নিয়ে ভাবছি আর কি। আর যেগুলো রিলিজ হয়েছে ওগুলোর ভিডিও নিয়েও একটু পরিকল্পনা আছে। আচ্ছা, আমি বলছিলাম না যে দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল দুজনই, সেখান থেকে অভিনয় শিল্পী হয়েছে, কিন্তু দুজনেরই ইচ্ছা ছিল যে অভিনয় শিল্পী হব, মাঝখানে ফেজটাতে অন্য একটা প্রফেশনে যেতে হয়েছে। সেই গল্পটাতে যদি একটু আসি, যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়া কিভাবে, সেখান থেকে অভিনয়ে আসা কিভাবে? ওটাও আমার সুজন ভাইয়ের মনে হয় সিমিলার, কারণ
সুরময় তো ঢাকাতেই মানে ঢাকায় বর্ন অ্যান্ড ব্রট আপ। আমি তো এসেছি চট্টগ্রাম থেকে। তো চট্টগ্রাম থেকে এসেই কেউ তো দাবি করতে পারে না যে আমি অভিনয় করি, অভিনেতা আমাকে অভিনয় আপনি নেন। তো আমাকে কাস্ট করো। হ্যাঁ, তা মানে ওর থেকে বেটার ছিল যে আমি কাউকে অ্যাসিস্ট করি। আচ্ছা, তো আমাকে সেই সুযোগটা দিয়েছিল আতিক ভাই, নুরুল আলম আতিক ভাই এবং শুক্র আপা, ওনাদের সাথে আমি কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। ওটাই আমার পথ চলা শুরু, এবং আমাকে প্রথমে স্ক্রিনের সুযোগ দেয় আতিক ভাই। একটু বিশদ করে শুনতে চাই, কি কি ঘটনা ঘটেছে সেই সময়টাতে? অ্যাসিস্ট্যান্ট যখন অ্যাসিস্ট করতাম, জি, এখন তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা আমাদেরকে ডেকে নিয়ে যায় সেটে, তখন আমাকেই ডাকতে হতো অ্যাক্টরদেরকে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকচুয়ালি অনেক কাজ, পুরো ব্যাকগ্রাউন্ডের থেকে, মানে কি জানি বলে, মুচি থেকে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, ওটা আসলে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে করতে হয়। এটা কোন সালের কথা যখন আপনি অ্যাসিস্ট করেছেন? 8 থেকে শুরু, বাট আচ্ছা। খুব প্রফেশনালি আমি শুরু করি 10, 11, 12 ওই সময়, 11, অ্যাসিস্ট্যান্ট 12 ডিরেক্টর হিসেবে। আচ্ছা, সেই সময় আপনি কার কার সাথে কাজ করেছেন এবং প্রথম অভিনয়ের সুযোগটা কিভাবে এলো? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি নুরুল আলম মাতিয়া মানু শুকু, ওনাদের সাথে মোস্টলি কাজ করা আমাকে প্রথম অভিনয়ের সুযোগ দেন আতিক ভাই। ওটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প অবলম্বনে একটা সিরিজ নাটক ছিল, তার একটা গল্পে। ওই সিরিজের 2টো গল্পে আমি কাজ করেছিলাম, একটা ছিল শাস্তি, আরেকটা হলো আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি শাহিদ ভাইয়ের ক্ষেত্রে যেটা জানি, যদি ভুল না হয়, যে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে অভিনয় শিল্পী হওয়ার সুযোগটা পায় যে একজন অভিনেতা ফেল করেছিলেন বা মিস করেছিলেন, আসেনি সেটে। আপনার সাথে কি এরকম কিছু হয়েছিল, নাকি আপনাকে প্ল্যান করেই কাস্ট করা হয়েছিল? খুব প্ল্যান করে না, মানে এই আতিক ভাই বললো এইটা তুমি করো, হ্যাঁ, ওখানে আমিও ছিলাম, এটা তুমি করো। ওই সিরিজে আমাকে 2টা কাজ করতে হয়, আরেকটা কাজে মানে একটাতে আমাকে উইলিংলি উনি ডাকে, আরেকটাতে আসলে একদিন পরে আসলে অভিনেতা, মানে একদিন পরে এসে উনি জয়েন করবেন, কিন্তু ভাই চাইতেছিলেন যে ওটা আজকেই শুরু করবে। তো উনি আমাকে বললো যে এটা তুই কর। আমি সাথে সাথে সেলুনে গিয়ে এতটুক করে চুল, সাথে সাথে সেলুনে গিয়ে চুল এতটুক করে এনেছি ওই ক্যারেক্টার শাস্তির ছোট ভাইটার করার জন্য। পরে পুরো সুযোগ এসেছে, মানে যেই কালি মেখে, পুরো গায়ে কালি মেখে সারা রাত ধরে শুট করেছি। আচ্ছা, ওটার 2 দিন শুট ছিল, পুরো গায়ে কালি মেখে একদম। তো পরে ওই সিরিজের আরো কিছু গল্প ছিল, কিন্তু আমি খুব চাইছিলাম যে আমি একটু অ্যাক্টিং করি, কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না। আমি তো প্রথমেই আমার চুল কেটে এতটুকু করে ফেলেছি। ওটা একটা, পরে একদিন আতিক ভাই আমাকে বললো যে ডিরেক্টর কইলে এই দৌড় দিবি না। তো এইভাবে অভিনয়টা শুরু হলো। তারপর কি কি হলো শুনবো। আমি একটু এদিকটাতে চলে আসি, যে মনপুরায় প্রথম আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সিনেমা ফার্স্ট সিনেমা অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনপুরা। আচ্ছা, তার আগে টেলিভিশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনের কাজ করেছি। মনপুরা শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন সেলিমের এমন একটা প্রজেক্ট যে এখনো আমরা মনে রেখে দিয়েছি। তো সেই সময়টাতে আসলে আপনার কোন কোন গল্পগুলো মনে পড়ে? আমি আসলে খুব অতীত রোমন্থন করতে পছন্দ করি না। আচ্ছা, আমি অবশ্যই মনপুরা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, বাট আমার মনে হয় না যে ধরেন আমার বর্তমানটা এতটা লেস ইন্টারেস্টিং যে আমি মনপুরার সময়ের মজার গল্প মনে করে এখন সেটা রোমন্থন করব। আমি প্রেজেন্টটাই অনেক এনজয় করি, ইট ইজ অল রাইট। আমি মনপুরায় কাজ করেছি, আমি একটা বড় একটা এক্সপিরিয়েন্সের পার্ট, এটা আমার লাইফের জন্য অনেক বড় লার্নিং। বাট ওইটা আসলে এখন বলতে যাওয়াটা, কিছু কিছু জায়গায় হয়ও আসলে হয়তো বা চেরিশ করার মতো মেমোরি ক্রিয়েটও হয় না। না মানে মেমোরি বললাম তো, ধরেন যখন ঘটছে, আর ফ্র্যাঙ্কলি স্পিকিং এই ধরনের প্রজেক্ট, একটা ফিল্ম বা বড় প্রজেক্ট, কখনো কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য মেমোরেবল মেমোরি থাকে না। এত পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়।
ধরেন যখন আমি অ্যাসিস্ট করা ছেড়ে দিয়ে অভিনয় করা শুরু করি তখন ফরিদি ভাই আমাকে জিজ্ঞেস করছেন একদিন যে অভিনয় করে ছেড়ে দিলা কেন, ডিরেকশন ছেড়ে দিলা কেন? তো চুপ করে থাকছে, আমি কিছু বলি নাই। কারণ উনি নিজেই বলতেছেন অনেক কষ্ট না? জি ফরিদ ভাই অনেক কষ্ট, মানে এতটাই কষ্ট করতে হয়, মানে আপনি যদি প্রপারলি কাজটা করেন সেখানে মজার কোনো মেমোরি রাখার সুযোগ কম, একজন এডির সুযোগ কম, তখন তার আসলে ফান করার সুযোগ থাকে না, তো বা কোনোখান থেকে কোনো মোমেন্ট না হোক, মানে একটা কথা প্রচলিত ছিল তখন আমাদের মধ্যে, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলো একটা থ্যাঙ্কসলেস জব, হ্যাঁ এইরকম একটা কথা প্রচলিত ছিল। অনেক কাজ করতে হয় কিন্তু যতদিন আপনি এডি হিসেবে কাজ করেছেন সবথেকে পেইনফুল মেমোরি কোনটা মনে পড়ে? এখন তো সেটা পেইনফুল না, এখন পেইনফুল, এখন মেমোরি, মানে যদি তখন যদি পেইনফুল হতো কাজটা করতে পারতাম না, কাজটা করতে গেলে অনেক পেইন নিতে হতো, কিন্তু যখন করতাম কাজটা তখন পেইন ফিলিংটা তো অনুভব করতাম না, ওটা আমার দায়িত্ব, আমাকে করতে হবে। এখন যখন চিন্তা করি তখন মনে হয় আরে এরকম পেইন নিয়েছি, এইগুলো নিয়েছি। এখন তো অনেক রিল্যাক্স লাইফ, এখন তো অনেক কষ্টই নাই, এখন তো একদিকে কনসেন্ট্রেট করলে হয়ে যাচ্ছে, তখন চতুর্দিকে মাথা ঘামাতে হতো, শুধু মাথা না ফিজিক্যালি। মানে একটা টাইম ছিল যে ঘোড়া ব্যাট যায় তো মার যায়, এরকম একটা ফিলিং ছিল যে আমি শুটিং সেটে কখনো বসতাম না, বসতে পারতাম না, আসলে সেই সুযোগটাই ছিল না। যে দেখা গেল সকালবেলা ঢুকেছি সেটে, রাতে যখন প্যাক আপ হয়েছে তখন দেখি পা এগুলো সব ব্যথা করতেছে। অনেকক্ষণ পরে করলাম যে কেন ব্যথা করতেছে, কারণ হচ্ছে যে আমি তো পুরো টাইম দাঁড়ানো ছিলাম। তো ধরেন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা শুটিং হচ্ছে, পুরো টাইম একজন মানুষ দাঁড়ানো আছে, হয়তো খাওয়ার সময়টা শুধু বসার সুযোগ পেয়েছি বা বাথরুমে যাওয়ার সময়, টয়লেটে যাওয়ার সময়, এছাড়া বসার হতোই না। কিন্তু তখন বুঝতাম না, কিন্তু যখন দেখা গেল যে পেইন করছে ঘুমাতে, যে বা পরদিন সকালবেলা উঠে যখন পা নাড়াতে পারছি না, তখন বুঝি যে এইরকম গেছে হয়তো ব্যাপারগুলো। মানে এইটাকে পেইন শব্দটা বোঝার সুবিধার্থে বলছি, কারণ সেটার মধ্যেও একটা প্লেজার ছিল, না হলে ওই কাজটা দিনের পর দিন করা সম্ভব ছিল না, বা এখন এই জায়গায় আসা সম্ভব ছিল না। আমি বিশ্বাস করি সেই সময়ের এক্সপিরিয়েন্সগুলো আমাকে আজকের যতটুকু যা করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ সেইটুকু করার স্ট্রেংথ দিয়েছে, সেই শিক্ষাটা আমার কাজে লেগেছে। মানে প্রত্যেকটা সময় ক্যামেরার পিছন থেকে যা যা শিখেছি একজন অভিনেতা হিসাবে, পুরোটাই ওইটাই ছিল আমার লার্নিং প্রসেস, ওইটাই ছিল আমার স্কুলিং, ওইখান থেকে আমি শিখেছি। আচ্ছা, তারপরে মনের মানুষে অভিনয় শিল্পী হিসেবে সম্ভবত আপনি প্রথম স্ক্রিনে দাঁড়ালেন, আর তারপরে মনের মানুষে প্রথমে এডি ছিলাম, সেখান থেকে আমি কাস্টিং পাই, মানে অভিনেতা হিসেবে প্রথম সুযোগ পাই। অবশ্যই কিন্তু আমি প্রথমে এডি ছিলাম, ওইটাতে যে এডি হিসেবেই কাজ করি সিনেমাতে প্রথম, সিনেমাতে এডি হিসেবে জয়েন করি, পরে অ্যাক্টিং করার কথা বললেন যে উনি। আর মজার বিষয় হচ্ছে আমি আসলে ফার্স্ট অভিনয় করেছিলাম মনপুরা সিনেমাতে, ফিল্মে যদি কথা বলেন, কিন্তু সেটা এডিটিংয়ে ফেলে দিতে হয়েছিল ওই জায়গাটা। মানে আমি যেই চরিত্র অভিনয় করেছিলাম সেই চরিত্রটা ফিল্মে আর ইউজ করা হয়নি, গল্পের একটা প্রয়োজনে। মনপুরা বিভিন্ন ফেজে শুটিং হয়েছিল, আমরা পুরো এডিট করে এসে দেখা গেছে যে একটাভাবে চিন্তা করেছেন গিয়াসউদ্দিন সেলিম, আমাদের এডিটর একভাবে ইনপুট দিয়েছেন, দেখা গেলো কোনো জায়গায় আমাদের ডিওপি কামরুল হাসান খসরু একভাবে ইনপুট দিয়েছেন, অথবা আমি দিয়েছি, এভাবে করে অনেক কিছু মানে আমরা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে কাজটাকে করেছিলাম একটা দীর্ঘ সময় ধরে। তো আমার ক্যারেক্টারটা ছিল প্রাথমিক শুটিংয়ে একদম গল্পের শেষে। তো যখন ফাইনালি আমরা মিউজিক টিউজিক করলাম ছবি কমপ্লিটের দিকে, তখন এন্ডিংটা নিয়ে খুব হয় যে নিজেরা আমরা কনভিন্স ছিলাম না, এন্ডিংটা মন মতো হচ্ছে না, লাগছে না। তো তখন একটা আইডিয়া করি আমরা সবাই মিলে, মেইনলি ইকবাল কবির জুয়েল, তো এইভাবে আমরা এন্ডিং করব। তো যখন আমরা এগ্রি করি ঠিক আছে নতুনভাবে এন্ডিংটা শ্যুট করব, তখন আমার ওই জায়গাটা ফেলে দিতে হয়। তো এটাতে উনি খুব করে বলছেন দেখো ফেলে দিতে হচ্ছে, কিছু করে না। না এটা আমার অভিনয় করা প্রথম সিনেমা, এই জন্য এটা রেখে দিতে হবে, ব্যাপারটা এমন না। তো এই ফিল্মের জন্য যেটা বেটার সেটাই করতে হবে, সেটাই করা হয়, ওই অংশটা ফেলে দিই। কিন্তু কিছু তারপরেই অল্প কিছু পরেই আমি আসলে মনের মানুষে অভিনয় করার সুযোগটা পাই একটা প্রপার ক্যারেক্টারে। আর তারপর থেকে তো সবগুলো মাধ্যমে অভিনয় করছেন, আমরা দেখে যাচ্ছি। এই মাধ্যমগুলোর গল্পও শুনবো, এদিকটা থেকে একটু ঘুরে আসি। বারবার একটু গানের গল্পেই যেতে ইচ্ছে করে, যে আপনি গান লিখেন, সুরও করতে পারেন, অভিনয়ও করতে পারেন। একটু গান লেখা সুর করার ব্যাপারটাতে আসি, যে এটা কি আপনার মধ্যে ছোটবেলা থেকেই ছিল? না, একেবারে ছোটবেলা থেকে হয়তো বা ছিল না।
মানে আমাদের হয় কি চিটংয়ে বিশেষ করে একটা সময় ছিল, একটা ছেলে হাই স্কুলের দিকে গেলে সে আইদার গিটার শিখবে, না হয় খুব ভালো পড়ালেখা করবে, না একেবারে বকে যাবে। সো আমি একটু মিউজিক ওই দিকটা একটু যেতে চেয়েছিলাম, বা আমার একটু আগ্রহ ছিল বেশ যাওয়ার। বাট স্কুল পাস করার পর আমি আসলে থিয়েটারের দিকে বেশি ঝুঁকে যাই, তো আমার আর ওই দিকে আর খুব বেশি যাওয়া হয়নি, কিন্তু মনের মধ্যে ওই খিদাটা সবসময় ছিল। তো একটা সময় কি আমার একটা ব্যান্ডও ছিল ওখানে, যদিও এগুলো খ্যাপ ব্যান্ড, খুবই এগুলো ছিল কিছুদিন। আমি ব্যান্ড, আমার একটা খুব কি বলবো, খুব ইচ্ছে ছিল যে নিজের জন্য কিছু কাজ করব, সেটা ভাবতাম, আমি মনে মনে লিখতাম, সুর করতাম, বাট এটা কখনো মানে কখনো ইমপ্লিমেন্টেশনের আমি জায়গা হইতো না বা হয়ে ওঠেনি। আমি এত অন্যদিকে এত ব্যস্ত হয়ে পড়ি। প্রথম এই সুযোগটা আমার আসলে কাজে লাগে আমি যখন প্রথম 49 বাতাসের শুটিং করছিলাম। তখন আমি একদিন রিহার্সালেই গিটার বাজিয়ে আমার একটা গানের স্থায়ীটা আমি গাইছিলাম। তখন ডিরেক্টর ওটা বলে যে এটা কার গান? আমি বললাম এটা আমার গান। তো বলে এটা কমপ্লিট করো। তো আমি কমপ্লিট করলাম। ওটা পরে আমাদের বেইস বাবা সুমন ভাই গিয়েছে, উনি আমার খুবই পছন্দের একজন মানুষ। তো ওই গানটা হলো প্রথম ঝরে পড়া শিউলিটা উড়িয়ে তোমার পায়ে দেবো বলে আমি সারা রাত শিশিরে ভিজেছি। এটা আমার লেখা না, কিন্তু সুরটা আমার করা। তো সেটা আমি শুরু করেছিলাম ধরেন 2006 or 7, কিন্তু এটা কাজে লেগেছে আপনার 20 সালে এসে। আচ্ছা, গানের গল্প যেহেতু হচ্ছে, আমি কিন্তু একটু পর একটা দাবি নিয়ে আসবো যে 2 লাইন গান শোনার জন্য। আই হোপ ইউ ওন্ট ডিনাই। ও আরেকটা ব্যাপার, আমার সাথে সুজন ভাইয়ের খুব সিমিলার, আমাদের গানের টেস্ট এবং চয়েস খুবই সিমিলার। যেরকম উনি যেসব গান শুনতে পছন্দ করেন, অলমোস্ট আমি ওই সব গান শুনি। সেটা বুঝেছি, একটু গান কি ধরনের গান? উনি যেমন সাইকেডেলিক রক শোনে, ওই প্যাটার্নের ক্ষেত্রে আমাদের দুজনের টেস্ট চয়েস অলমোস্ট সেম। এবং বাংলাদেশে যেসব রকস্টারদেরকে আমরা খুব বিলং করি, আমরা খুব নিজেদের মনে করি, উনি যাদেরকে পছন্দ করে আমিও খুব তাদেরকেই পছন্দ করি। এবং সুজন ভাইয়ের একটা সময় কিন্তু কেটেছে ওদের সাথেই। এই গল্প যদি সুজন ভাইয়ের আমার যদি কখনো সুযোগ হয়, আমি মানে আমি রেকর্ড করে রাখবো সুজন ভাই। আচ্ছা, তাহলে আমরা একটু এই গল্পটাতেই আসি। এই যে বলছিলেন যে রকস্টারদের সাথে আপনার একটা সময় কেটেছে, আমি যতটুকু জানি যে ছোটবেলায় যেহেতু আপনি পুরান ঢাকার ছেলে, সেই সময় নাকি একটু আড্ডা দেখতেন আপনি, সেই আড্ডায় নাকি আপনি একসময় আবিষ্কার করলেন সেখানে শামসুর রহমানের মতো মানুষ আছে বা আরও গুণী গুণী মানুষ আছে। আমি এতটুকু গল্প জানতাম। আবার রকস্টারদের কি গল্প আছে? রকস্টার ঠিক না, মানে আমাদের মানে ওই যে এলাকায় আমি বড় হয়েছি সে এলাকাতে নানা ধরনের গুণী মানুষরা থাকতেন। ধরেন আমার এলাকাতে আব্বাসউদ্দিন সাহেবের বাসা ছিল, ওনারা থাকতেন। লাকি আখান্দ্রা, ওরা ফুল ফ্যামিলি ছিল। আমি ছোটোবেলা থেকে ওনাদেরকে দেখেছি। লাকি আখান্দ, হ্যাপি আখান্দ, ওনারা বাসার ছাদে, মানে ওনাদের 1.5 তলা বাসা ছিল, এরকমভাবে 1.5 তলার সামনের সাইডে ওনারা দুই ভাই মিলে, আরেকটা ভাই ছিলেন শেলি ভাই, ওনারা মিলে গান করছেন। ওনার বাবা জয়েন করছেন, মা জয়েন করছেন, কখনো কোনো ইশতিয়াক ভাই আসছেন, কখনো নিলয় দা আসছে। তখন তার এনাদেরকে চিনি না, হয়তো বা নামে জানি না, এরকম আমরা ছোটোবেলা থেকে দেখেছি। তা এটা আমাদের কাছে খুব এক্সট্রা কিছু ছিল না, তখন একদম নর্মাল বিষয় ছিল। যেমন বললেন যে শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, সৈয়দ কাদরি, এনাদেরকে খুবই আমার এক ধরনের, আসাদ চৌধুরী, একটা সময় আমার মনে হতো যে খুবই বখাটে টাইপের লোকজন, এরা সারাক্ষণ বসে থাকে বিউটি বোর্ডিংয়ে, কোনো কাজ নেই, কর্ম নেই। একটা বয়স এরকমই লাগতো আমার কাছে, যে স্কুলে পড়ি, যখন স্কুলে যাওয়া আসার পথে দেখতাম তারা বসে আছে। অনেক পরে জিনিসগুলো আবিষ্কার করা যে তারা বাংলাদেশের দিকপাল একজন মানুষ। বাট আমাদের কাছে তো তখন খুব অর্ডিনারি মানুষই ছিলেন। তো এইভাবে করেই ওই এরিয়াটা খুব রিচ ছিল এই দিক থেকে, যে এলাকায় আমি বড় হয়েছি। তো সেটা এখন ধরেন বুঝতে পারি যে এই যে পুরান ঢাকা, ওল্ড ঢাকা শব্দটা আমার কাছে এখন এটা গোল্ড ঢাকা, যে কত স্বর্ণের মানুষগুলোকে আমি দেখেছি, বুঝি নেই, মানে তাদেরকে খুব নর্মালি দেখে এসেছি। এরকম অনেক পরের দিকে আবিষ্কার করেছে নাম করা মানুষ, তারা ওই এলাকায় আমরা খুব ক্যাজুয়ালি তাদেরকে ডিল করেছি, একটা সময় গেছে।
আচ্ছা, মানে আপনার গল্প শুনে আমার যেটা মনে হচ্ছে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার, তো উনি তো মানে স্বভাবতই যে সবাইকে দেখে দেখে বড় হয়েছে, তো উনি আপনার মতো এভাবে ক্যাজুয়ালি বলে যে ও আলমগীর আঙ্কেল, ও সাবিনা আন্টি, আমি তো মানে ওনারা তো আমার কাছে আঙ্কেল আন্টি, কিন্তু মানে হ্যাঁ ব্যাপারটা এরকম। রথীন্দ্রনাথ রায় ওনার বাসা মানে আমার বাসার থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ও হ্যাঁ, ওনার বাসা যে ওনার সামনে একটা দোকান ছিল, একটা জেনারেল স্টোর টাইপের, ওখানে আমাদেরই এক বড় ভাই অসীম দা নাম, তো ওনার বাবা ওইটার মালিক ছিলেন। তো অসীম দা ওইখানে পার্ট টাইম বসতেন, আমরা আড্ডা মারতাম, আমাদের সিনিয়র উনি অসীম দা। তো ওখানে আড্ডা মারতাম, আমরা রেগুলারই দেখতাম যে রথীন্দ্রনাথ রায় রিক্সা করে আসছেন, নামতেছেন, যাচ্ছেন, আবার বের হয়ে বাজার থেকে এটা কিনছেন, আবার দোকান থেকে একটু আলু নিচ্ছেন, পেঁয়াজ দিচ্ছেন। তো ছোটবেলা থেকে দেখে যদি বড় হন, তা কিন্তু রথীন কাকু এভাবে তো বলতে হয়। ব্যাপারটা এরকমই, মানে আমাদের ওইখানে যেমন আরও অনেক বুলবুল চৌধুরী, হরিশঙ্কর জলদাস, যাদেরকে আশিস কুমার লোহ, এনাদেরকে ছোটবেলা থেকে দেখেছি নর্মালি বাজার সদাই করছেন, ওষুধ কিনছেন, এরকমই দেখেছি। যাই হোক, আমারও একটা এরকম মানে সিমিলার ওই মানুষটাকে নিয়েই ঘটনা মনে পড়ে গেল, যেরকম দেখি বা বইয়ে পড়ি যে শব্দ সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, আমি বুয়েটে পড়তাম, তো আমার হল লাইফে আমি একদিন দেখলাম যে পলাশীতে রথীন্দ্রনাথ রায় বাজার করছেন। তো ব্যাপারটা আমার কাছে মানে আপনি যেভাবে বলছেন যে আমার কাছে হুট করে একটু মানে বাড়িই লাগলো যে মিলে গেল আপনার ঘটনার সাথে, পলাশীর কথা মনে পড়ে গেল। আমি যখন 6-এ পড়ি, 5-6-এ পড়ি, তখন বাসার থেকে একটু কাছেই লক্ষ্মীবাজার যে এলাকাটা, ওইখানে আমরা কোচিং করতে যেতাম। তো দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে পেপার বগলে নিয়ে ওই উঠানে দিয়ে, এবার একটা বাসার একটা পার্টে আমরা কোচিং করতাম। আমাদের এক ইংলিশ টিচার ছিলেন, নিকোলাস রোজারিও নাম। তো বাড়ির মালিক যে, সে বগল দাবে পেপার নিয়ে টয়লেটে যেতেন উনি। এটা খুব ইন্টারেস্টিং লাগতো আমাদের কাছে দেখতে, যে টয়লেটে উনি যাচ্ছেন পেপার নিয়ে। উনি হচ্ছেন সমর দাস, ওনার দিনটা শুরু করতেন উনি পেপার পড়তে পড়তে টয়লেটে, এবং বার হয়ে নিয়ে আস্তে আস্তে ধরেন উনি তার আনুষঙ্গিক কাজ করতেছেন। আমরা ঘন্টা দেড়েক দুই এক অন্তত দেখতাম, থাকতাম ওইখানে। ওনার বড় ছেলের ওয়ার্ল্ডের মানে পুরো বাংলাদেশের যত কোয়ালিটি পিয়ানো আছে সেগুলি উনি ওনার মতো ইয়ে করতেন, রিফর্ম করতেন, আবার ক্রিয়েট করে উনি বিভিন্ন জায়গাগুলো সাপ্লাই দিতেন, বিজনেস করতেন, সেল করতেন। এগুলো আমরা খুব নর্মালি দেখেছি, মানে পরে নয় আবিষ্কার করা যে এই ভদ্রলোক এইরকম বা এই ভদ্রলোক এই লোকটা। একেবারে মানে একদম বর্ণাঢ্য ছেলেবেলা যেটাকে বলে, তার মানে সেটাই ছিল, সেটা আপনি উপলব্ধি করেছেন পরে, মানে কোনোভাবে ঘটনাচক্রে সেটা আমার সৌভাগ্য হয়েছে এভাবে। আচ্ছা, তাহলে বলা যেতেই পারে যে সাহিত্যের ছোঁয়ায় আসলে আপনার বেড়ে ওঠা হয়েছে। আচ্ছা, সেখান থেকেই থিয়েটারের আগ্রহটা কিনা আমি এই গল্পে আসবো, এদিকটা থেকে ঘুরে আসি, যে আমরা একটু পেছনের স্মৃতিচারণ করছিলাম, একটু বর্তমানে চলে আসি, যে সেই যে অভিনয় শিল্পী হিসেবে আপনার যাত্রা শুরু হলো, মনের মধ্যে যে খিদেটা ছিল যে আমি অভিনয় শিল্পী হতে চাই বা অভিনয়টাই করতে চাই, তখন তো সেটা খুব সেলিব্রেটিং অবশ্যই, ওই যে আপনি সুযোগ পেলেন, চুল কাটা হলো। এর পরের গল্পটাতে আসি, পরপর প্রজেক্ট কিভাবে আসতে থাকলো, কি হলো? আসলে কাজ করতে গেলে না চলে আসে, যেহেতু আমি ওটাই ধ্যান জ্ঞান করে নিয়েছিলাম, তখন থেকে ধ্যান জ্ঞান করার ভাবনাটা মাথায় আসে আর কি। ওটা করতে থাকি, কিন্তু আমার ইচ্ছে ছিল আসলে একটু, যে কোনো অভিনেতারই আসলে শেষ লক্ষ্য বা অ্যাম্বিশন থাকে যে ফিল্মে কাজ করবে, তো সেটার জন্য ওয়েট করছিলাম। তো আলটিমেটলি ওই সুযোগটা আমার আসে আর অনেক পরে। তারপরে যখন ওই সুযোগটা আসে তারপর থেকে আমি অনেকদিন আসলে আর মিডিয়াতে কাজ করিনি। আমি চেয়েছিলাম সিনেমাটা দিয়েই আমি আবার আসবো। তখন 3টা সিনেমা পরপর করা হয়। তারপরে 20 সালে আমার প্রথম মুক্তি পায় 49 বাতাস, তারপরে 21 সালে মুক্তি পায় চন্দ্রাবতী কথা, 23-এ এসে মুক্তি পায় ওরা 7 জন, তারপর ওটিটির কাজগুলো এইভাবে আসতে থাকে। তো এই জন্য কি আপনি ভেবে ভেবে চরিত্র নির্বাচন করছেন বা মানে অল্প কাজ করছেন, ব্যাপারটা কি এরকম? শুরুর দিকে ব্যাপারটা এরকমই ছিল, একটু বেছে কাজ করার ইচ্ছা ছিল। এখন যেহেতু এটাই আমার একমাত্র প্রফেশন, সবসময় আসলে খুব বেছে কাজ করার সুযোগটা থাকে না। আচ্ছা, তো প্রফেশনের জায়গাটা থেকে যে কটা চরিত্র আপনি ধারণ করেছেন, আপনার কাছে কি মনে হয়, মানে ইমতিয়াজ বর্ষণের কাছে কি মনে হয় যে কোন চরিত্রটার জন্য মানুষ তাকে চিনে ফেললো? আমি মানে
অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি যে কাজগুলোতে, সেটা হলো আমার প্রথম সিনেমা 49 বাতাস। ওটাতে লোকজনের আমি অনেক, এখনো পর্যন্ত যারা ওটা দেখেছে, দেখা হলে ওটা নিয়ে আলাপ করে। তারপরে ওটিটিতে কাইজারে আমার ক্যারেক্টারটার নাম ছিল ব্যারিস্টার, ওটা অনেকেই পছন্দ করেছে, তো অনেকে ওটা নিয়ে এখনো আলাপ করে। আচ্ছা, অভিনয়ের আরো গল্প শুনবো, এদিকটা থেকে আসে যেটা বলছিলাম যে সেখান থেকেই কি থিয়েটারের আগ্রহটা জন্মেছিল, প্রাচ্যনাটে জয়েন করা এরকম কোনো ব্যাপার? না, তাহলে সেখান থেকে জন্মেছে বলা ঠিক হবে না। আমার বাবা থিয়েটার করতেন, টেলিভিশন, ফিল্ম, এগুলো অনেক কিছুর সাথে ওনার ইনভলভমেন্ট ছিল। আমার দাদা যাত্রায় নারী চরিত্র অভিনয় করতেন, মানে উনি প্রফেশনাল যাত্রা শিল্পী ছিলেন, উনি আর কিছু করেন নাই। আমার বাবা তো পার্ট টাইম বিজনেসম্যান ছিলেন, উনি ফ্যামিলির মধ্যে প্রথম বিজনেসম্যান, উনি বিজনেস করার চেষ্টা করেছেন। কিন্তু আমার দাদা পুরোপুরি যাত্রায় অভিনয় করতে যেয়ে মারা গেছেন, উনি এমন ইয়ে ছিলেন। আমি তারপরে অ্যাকচুয়ালি স্কুলে এক স্যার ছিলেন আমাদের, রঞ্জিত স্যার, উনি স্কুলের কালচারাল প্রোগ্রামগুলিতে আমাকে জোর করে স্টেজে উঠিয়ে দিতেন গানে। বেসিক্যালি আর আমাদের সানি জুবাইর এখন যে শিল্পী, উনি তখন আমাদের স্কুলে, উনিও মিউজিশিয়ান ছিলেন। আমাদের একজন ছিলেন আরও, এখন মেঘদলের রনি, ও তখন এখন কিবোর্ডিস্ট, তখনও খুব ভালো গায়ক ছিল। তো আমাদের ধরে ধরে বা প্রত্যেককে ঠেলাঠেলি করে আমরা স্টেজে তখন এই গান বাজনা করি, এরকম বিভিন্ন রকমের যেটা হয় যে স্কুলের প্রোগ্রামগুলোতে, আজকে নজরুল গীতি, কালকে রবীন্দ্রসঙ্গীত, কালকে গণসঙ্গীত, এরকমভাবেই চর্চা করা অতটুকুই, আর এলাকার মধ্যে সুযোগ পেলে স্টেজে ওঠা। এইভাবে করতে করতে আমরা একটা আমাদের এলাকার হ্যাপি এখনকে নিয়ে একটা ওনার মেমোরি প্রোগ্রাম আর কি, ওনার রিমেম্বারেন্স যেটা বোঝায়, সেরকম একটা প্রোগ্রাম করি ওনার একটা বার্থডেতে। আমাদের এলাকার কয়েকজন, আরেকটা ব্যান্ড ছিল টেম্পেস্ট নাম, আমাদেরই বন্ধু, স্থানীয় দল। ওই প্রোগ্রামটা ছিল ওনার বার্থডেতে, ওনার কিছু গান গেয়ে মনে করানোর চেষ্টা। ওই টাইমে এত তো ইয়ের যুগ ছিল না, মিডিয়া এক্সপোজারের যুগ ছিল না, তখন টেলিভিশনের চ্যানেলই ছিল না এতগুলা, অন্যান্য ইউটিউব বা এই অনলাইন বা ইন্টারনেটের প্রকোপে তো দূরেই থাকুক। তখন ওইটার মেইন অ্যারেঞ্জারটা হই আমি ওই ইয়েতে। ওই প্রোগ্রামটা করতে যে আমার এরকম গানের যে বর্ষণ বলছিল যে বাংলাদেশের রকস্টার বিভিন্ন জনের সাথে এক ধরনের অ্যাটাচমেন্টের সুযোগ হয়, এবং একটা সময় আমি তাদের কাছাকাছি থাকি। তখন গান বাজনা করার আমার মতো করে আমি ইয়ে করতাম, কিন্তু সবসময় মাথার মধ্যে থাকতো যে আমি তো আসলে অভিনেতা হতে চাই। আমি কানেক্টেড যেটা হলো যে তাদের সাথে যোগাযোগে আমি ওই পুরান ঢাকা থেকে আসলে এই যেটা আর কি কাজের সেক্টর, এই জায়গাগুলোতে আসতে শুরু করি। তখন শুধুমাত্র ওই পুরান ঢাকা বেস মুভমেন্ট না, আমার আরও বাড়ে, এবং একটা পর্যায়ে আমার সাথে এরকমই এক সিচুয়েশনে আজাদ আবুল কালাম, আমাদের দলপ্রধান, ওনার সাথে পরিচয় হয় একটা ফিল্মে। তখন আমি ফিল্মে অ্যাসিস্ট করা শুরু করি। একটা ফিল্ম ছিল নাম আশায় বসতি, ওটা কমপ্লিট হয়নি, উচ্ছেদ নাম ছিল প্রথমে। ওটা বাংলাদেশ ফ্রান্স জয়েন্ট ভেঞ্চারে কাজটা ছিল, বেক্সিমকোর অর্থায়নে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আলটিমেটলি কমপ্লিট হয়নি। কিন্তু আমার যেটা হয়েছে যে এই পাভেল ভাই মানে আজাদ আবুল কালাম, এনাদের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, এবং ওনারা তখন এই প্রাচ্যনাট ফর্ম করেছেন মাত্র। তখন ওনা আমাকে বলেন যে, উনি এক সময় বলেন যে আমি তখন তাকে এক্সপ্রেস করেছিলাম বিভিন্ন সময় আমার থিয়েটার করার আগ্রহর কথা। তো আমি বাট থিয়েটারটা বিভিন্ন কারণে করা হচ্ছিল না, করতে পারছিলাম না। আমি ঢাকা থিয়েটারেও গিয়েছিলাম 88-এ থিয়েটার করবো বলে, আমি তখন ঢাকা থিয়েটারের ডাইহার্ট ফ্যান ছিলাম, কিন্তু কোনো রকম সিচুয়েশনাল কারণে করা হয়নি আলটিমেটলি আমার ঢাকা থিয়েটার। বাট মনের মধ্যে থিয়েটারটা করার খুব ইচ্ছা ছিল, কারণ আমি এতটুকু বুঝতাম আমাদের যেহেতু কোনো ইনস্টিটিউট নাই এখানে, আমাদের আসলে থিয়েটার থেকেই অভিনয়টার চর্চাটা করতে হবে। আচ্ছা, এই গল্পটা আরো শুনবো, একজন দর্শক আছে, কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কার সাথে কথা বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের অতিথি এবং আপনাকে সালাম জানিয়েছি। জি, আমি শাহিদ আলী ভাই এবং ইমতিয়াজ বর্ষণ ভাই এবং আমি
মাঝে মধ্যে আপনাদের এই প্রোগ্রাম দেখি, ভাইয়াদের নাটকও দেখি, ভাইয়াদের মুভি দেখছি। তো আসলে আমি অনেকক্ষণ থেকে কিন্তু আপনাদের ফোন করছি। আমি মূলত যে কারণে ফোন করছি, হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আরিফ, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। তো আসলে কেন যেন আমাদের ভিতরে একটু ভাবতে একটা সবচেয়ে বেশি, হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে ফোন করছি, হ্যাঁ, কিন্তু কেউ আমাকে রেসপন্স করছে না। এটা একটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। আরেকটা হচ্ছে যে আমি যে ভাইয়াদের সাথে কথা বলবো, আমাদের বাংলাদেশের মানুষগুলা আসলে একটু অন্যরকম। এই যে শাহিদ আলী ভাইয়াকে দেখতেছি, আর তারপর ইমতিয়াজ বসুন ভাইয়াকে দেখতেছি, আমি মনে করছি যে ইমতিয়াজ বসুন ভাই, আমি খুব দুঃখিত, লাইনটি কেটে গেছে। আপনি কষ্ট করে আরেকটিবার চেষ্টা করুন, আমরা অবশ্যই আপনার সাথে কথা বলবো। ভীষণভাবে দুঃখিত। আচ্ছা, আমরা থিয়েটারের গল্পে ছিলাম, সেই গল্পটাতে আবার আসবো। আমি ইমতিয়াজ বর্ষণের কাছ থেকে একটু ঘুরে আসি। এখন পর্যন্ত যতগুলো চরিত্র ধারণ করেছেন, কোন চরিত্রটার পেছনে সব থেকে বেশি পরিশ্রম করতে হয়েছে? সব মানে সাধারণত বড় মানে যেটা দীর্ঘ প্রজেক্ট হয় ওগুলোতে একটু বেশি পরিশ্রম করতে হয়। ফিল্ম একটা লম্বা জার্নি, ওটিটিও এখন মোটামুটি একটা লম্বা জার্নি, ওগুলোতে একটু বেশি পরিশ্রম করতে হয়। সেটা আসলে ফিল্ম এবং ওটিটি আমি যা করেছি সবগুলোতেই ওই পরিশ্রমটা আমার করতে হয়েছে। তো আমার সবচেয়ে বড় জার্নি ছিল অ্যাকচুয়ালি ৪৯ বাতাসে। তো আমি অনেক দিন ধরে আমার ওই ক্যারেক্টারটা ক্যারি করতে হয়েছে। আচ্ছা, একটা চরিত্রের ভেতরে ঢুকতে গেলে তো এক একজন এক একভাবে স্টাডি করে। আপনার প্যাটার্নটা একটু শুনি যে সেই চরিত্র হয়ে উঠতে আপনি কি কি করেছেন? পৃথিবীব্যাপী আসলে চরিত্রায়নের যে পদ্ধতি ওটা অলমোস্ট সেম। তার মধ্যে আমি প্রত্যেকেই নিজস্ব একটা স্টাইল তৈরি হয়ে যায় কাজ করতে করতে। তো আমারও একটা নিজস্ব ভাবনা আছে। আমার আসলে প্রথম একটা ডিরেক্টর আমাদেরকে যেটা দিয়ে ক্যারেক্টারে ঢোকানোর জন্য দেন সেটা হলো স্ক্রিপ্ট। প্রপার একটা স্ক্রিপ্ট পেলে আমরা আসলে টেক্সট থেকে আসলে ক্যারেক্টারটা বুঝি, এটা এই ক্যারেক্টার। দেন ডিরেক্টরের সাথে আলোচনা করি, তারপরে নিজেরা এটার একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি তৈরি করে ওই ক্যারেক্টারটার পোর্ট্রে করার জন্য আমরা যদি রিহার্সাল হয় দেন রিহার্সালে ট্রাই করি। রিহার্সালে ট্রাই করতে করতে একটা জায়গায় গিয়ে যখন দাঁড়ায় দেন শুটে যায়। তো এই পেছনের পরিশ্রমগুলো যেই সব কাজে আসলে দেয়া হয় বা হচ্ছে বা হয়েছে, ওই কাজগুলোতে আসলে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। যেই সব কাজগুলোতে আসলে এই পেছনের পরিশ্রমটা কম দেওয়া হয়, ওখানে আসলে খুব একটা মানে নিজের তৃপ্তিও কম পাওয়া যায়, কাজটাও আসলে খুব একটা। আচ্ছা, এটা তো ওভারঅল একটা সিনারিও বললেন বা একটা মোটা দাগে গল্প শুনলাম। আমি তো ওই পার্টিকুলার চরিত্রটাতেই যেতে চাই যে কি কি করেছিলেন চরিত্রটি হয়ে উঠতে। থাকে না অনেক জায়গায় যেতে হয় বা ওই চরিত্রটি কি রকম সেটা বুঝতে হয়। ৪৯ বাতাসের ওই ক্যারেক্টারটা ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাকে হাসপাতালে ঘুরতে হয়। আচ্ছা, হাসপাতালে যারা ঘুরে তারা এক ধরনের ইমোশনলেস হয়ে যায়, কিন্তু ওই ক্যারেক্টারের মধ্যে ইমোশন আছে। আচ্ছা, ইমোশনলেস হয়ে যায় কারণ ওরা প্রতিদিন মৃত্যু দেখে, প্রতিদিন অপারেশন দেখে, প্রতিদিন হাহাকার দেখে, আহাজারি দেখে, কিন্তু ওই লোকটার মধ্যে আবার অনেক প্রেম আছে। তো এই সে ইমোশনলেস না, আবার ওর মধ্যে অনেক ভরপুর ইমোশন, ভরপুর রোম্যান্স আছে। তো মেডিকেলে গেছি, দেখেছি মেডিকেলদেরকে। একটা সময় আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এমনিতেই খুব কাছ থেকে দেখেছি। আচ্ছা, সেটা কোন কারণে? কারণ আমাদের আশেপাশে সবাই তখন, একটা সময় বাংলাদেশে চাকরির বাজারের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা চাকরি ছিল। দেখা গেছে আশেপাশে অনেকেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো এটা চোখে দেখেছি আমি। তো মানুষ হাসপাতালে যায় না এমন তো দিন নাই, কিন্তু আমি পার্টিকুলার এই কারণে অনেকবার হাসপাতালে গেছি যে দেখতে। আচ্ছা, এই কাজগুলো একটা ক্যারেক্টারাইজেশন, একটা ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট হলো অবজারভেশন। আপনি যত বেশি অবজার্ভ করবেন তত বেশি আপনি আসলে ওই ক্যারেক্টারের ভেতরে ইনটু হতে পারবেন, তত আপনার ডিজাইনটা পার্টিকুলার হবে। ওই কাজগুলো আসলে সব কাজের ক্ষেত্রেই করতে হয়। ৪৯ বাতাসটা বেশি মনে আছে কারণ এটা আমি দীর্ঘদিন ধরে করেছিলাম। ওকে, সেই জায়গা থেকে আর কি মনে দাগ কেটে থাকা। আচ্ছা, শাহিদ ভাইয়ের কাছে ঘুরে আসি। যে শুনছিলাম থিয়েটার জয়েন করার গল্প, থিয়েটার জয়েন করলেন, তারপরে প্রথম শো কোন চরিত্রের মাধ্যমে হলো?
দড়ির খেলা নামে একটা পথনাটক, আচ্ছা আমার প্রথম চরিত্র। বৃন্দাবন দাসের লেখা, আজাদ আবুল কালামের ডিরেকশন। তো এটা একটু পলিটিক্যাল স্যাটার টাইপের। ওকে তো এটাতে আমি প্রথম অভিনয় করি। তারপরে সার্কাস, এরপরে এ ম্যান ফর অল সিজনস, এর মধ্যে জন্তু, দড়ির খেলার পরে জন্তু, কৈবল্য, ফৌজহল, বোম, বিষ পাঁচালী, এই পথনাটকগুলো করা। এরপরে এ ম্যান ফর অল সিজন স্টেজের প্রোডাকশন, তারপরে রাজা এবং অন্যান্য, এর মধ্যে কন্যাও গেছে। আচ্ছা, মানে পর 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 আপনার প্রোডাকশনে কাজ হচ্ছিল বা থিয়েটারের সাথে আপনার সংযুক্ততা ছিল। থিয়েটারের গল্পটা আমি আরো শুনবো, কিন্তু একইভাবে শুনবো যে আজ পর্যন্ত তো অনেকগুলো চরিত্র হয়ে উঠতে হয়েছে, কোন চরিত্রটির জন্য সব থেকে বেশি পরিশ্রম করতে হয়েছে একইভাবে? ওই যে বললাম না, মানে পরিশ্রম তো আসলে অভিনেতার খুব কম। ওই যে বললাম ক্যামেরার পিছনে যারা কাজ করে পরিশ্রমটা বেশি তখন লাগতো, মানে তখন এত পরিশ্রম হতো। এখন মনে হয় যে সব কিছু অনেক সহজ সাধ্য, তেমন বেশি এফার্ট দিতে হয় না, হেসে গেলে এফার্ট দিলেই হয়ে যায়। যদি বলেন কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্যারেক্টারের স্টাডিটা করতে হয়, এক ধরনের ফিল্ড ওয়ার্ক করতে হয় বা অবজারভেশনের কথা বলবো। সেই ক্ষেত্রে কোন চরিত্রটির কথা আপনি বলবেন? স্পেসিফিক্যালি আসলে আমাদের লাস্ট একটা আগুন যাত্রা নামে একটা স্টেজ প্রোডাকশানে, ওইটার মধ্যে ক্যারেক্টারটা অনেক কঠিন একটা ক্যারেক্টার। আমাকে করতে আসলে মানে সহজ ছিল না। আমার অনেক চ্যালেঞ্জ ফিল করেছি নিজের সাথে। আমি একটা পীরের ক্যারেক্টার করেছিলাম কন্যা নাটকে, একটা পীর। সেই পীর ক্যারেক্টারটাও আমার জন্য অনেক কঠিন মনে হয়েছে। ইভেন আমরা যে 16.5 একসাথে করেছিলাম, ওইটার মধ্যে যে আমি ক্যারেক্টারটা করি, সেই ক্যারেক্টারটাও খুব মানে অল্পের মধ্যে অনেক কিছু করার খেলা ছিল তার। সেইটাও মানে অন্যান্য ইজি গোয়িং ক্যারেক্টারগুলোর মতো ছিল না। এবং ধরো একটা সিরিয়াল করি, ওটার মধ্যে একটা বরিশাল্লা ক্রিটিক্যাল লোকের চরিত্র করি, সেটাও বরিশাল্লা, সরি ওয়ার্ড ব্যবহারের সুবিধার্থে বললাম, বরিশালের তো সেইটাও বেশ কিন্তু কঠিন অনেক সময়, যেহেতু আমি বরিশালের লোক না, এবং সেই ল্যাঙ্গুয়েজটাতে করতে হচ্ছে এবং সেই এলাকার এসেন্স বা ওইটার এই ধরনের। একজন অভিনয় শিল্পীকে তো এই এক্সপেরিয়েন্সটার মধ্য দিয়ে যেতেই হয়, যে ভাষাগত যে আমি ভাষার পরিবর্তন, হ্যাঁ সুবিধার্থে বললাম, কিন্তু ওই এলাকার ওই ক্লাসের বা তার যে অরিজিন সেই অনুযায়ী করা, এইগুলো তো আসলে প্রতিনিয়ত নিতে হয়। বাট এটাকে যদি আপনি আলাদাভাবে মনে করেন যেটা টাফ, তাহলে একটু ইয়েই হয়ে যায়। মানে আমি বললাম যে কোনোটাতে একটু সময় বেশি লাগে, কোনোটা সহজে হয়ে যায়, এরকম এটা কেন সুজন ভাই যেটা বলছে এটা খুব সহজে হয়ে যায়, ব্যাপারটা হলো যে এর পেছনে একটা জার্নি আছে। উনি তো 20 বছর ওই জার্নিটা করে এসছেন, তো আমার পেছনেরও একটা লম্বা জার্নি আছে। আমরা তো ওই জার্নিটা করে এসছি, তো এই জন্য টেক্সটটা দেখলে আমরা আসলে বুঝতে পারি যে আসলে এখানে কি কি হতে পারে। ওকে, কোন কোন অঞ্চলের ভাষা আপনাকে আয়ত্ত করতে হয়েছে এখন পর্যন্ত আপনার ক্যারিয়ারে? আয়ত্ত করতে হয়েছে বলার থেকে বলা ভালোভাবে আমি পারফর্ম করার সুযোগ পেয়েছি। যেটাই বলেন, চিটংয়ের ভাষায় অভিনয় করেছি, কিন্তু মোটেও আয়ত্ত হয় নাই। সেটা খুবই কষ্ট করে করতে হয়েছে। আমি জানি যে ওইটা আমার আসলে বর্ষণেরই একজন পরিচিত শিবলি আমার পাশে না থাকলে আমার নিজের ইনসিকিউর লাগতো, মনে হতো যেন দুনিয়া মাটি দ্বিধাও আমি ঢুকে যাই। মানে এমনই একটা দুর্বোধ্য ভাষা যে ওই জায়গায় বড় হয়েছে, অন্তত কানেকশন আছে এরকম ছাড়া তার জন্য করা ভীষণ কঠিন। তো আমি যখন করতে গেছি ওই হালদার সিনেমাতে, তো পুরা টাইমই ওই শিবলিকে আমার কাছে রাখতে হয়েছে, ভাই তুমি দাঁড়াও, আমাকে বলে দাও একটা লাইন, আমি একটু শুনি, ওটা নিয়ে ওটা আবার ডিকশনটা ঠিক করে নিয়ে অ্যাকসেন্টটা ঠিক করে বলি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যান এক শট দিয়ে, এইভাবে করা হয়েছে। সিলেটি ক্যারেক্টার করেছি, সিলেটি, হবিগঞ্জি, বরিশালের তো বললামই, ময়মনসিংহের করেছি, নেত্রকোনা, সিরাজগঞ্জি চেষ্টা করেছি, তারপরে রাজশাহীর চেষ্টা করেছি, তারপরে রংপুর করেছি, রংপুর নীলফামারী তো কাছাকাছি, একই টাইপের নীলফামারী করেছি,
আর একটু যদি বলেন যশোরী ক্যারেক্টার করেছি, যশোর অঞ্চলে। মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমি আপনার আসলে ঘোরা হয়ে গেছে। সুজন ভাই যে এতগুলো সুযোগ পেয়েছে, আমার আসলে এখনো পর্যন্ত ওই সুযোগ, এই জন্য বলে নিছি আয়ত্ত করা না, এটা বরং বলা ভালো যে আমার আমি কপালে এখনো জোটে নেই। আমি চন্দ্রাবতী কথাতে কিছুটা কিশোরগঞ্জের এক্সেন্টে করতে হয়েছে, তাও অতটা না। ওটা তো যেহেতু ওই আপনার ময়মনসিংহ এর গীতিকায় যেভাবে আছে ওভাবে সিমিলার, একটু ওইভাবে চর্চা, তাও ওখানে লোক ছিল, পার্টিকুলারলি লোক ছিল, ওনারা হেল্প করেছে। সম্ভব নেই। আচ্ছা, এবার আমি একটু মানে ভালোবাসা জানতে চাই। ভালোবাসাটা হচ্ছে এখন তো যারা দর্শক আছে তারা খুব সহজেই নিজের ভালো লাগা হোক, কমপ্লেইন হোক, সব কিছুই জানাতে পারে সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে। তো এতদিন আপনি যতগুলো চরিত্র হয়ে উঠেছেন, কোন চরিত্রটির জন্য দর্শক আপনাকে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে? সেটা আপনি বলেছেন যে 49 বাতাসের জন্য। কোন একটি পার্টিকুলার অ্যাপ্রিসিয়েশন যেটা আপনাকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করে বা ইনস্টিগেট করে যে আরও ভালো করতে হবে? দর্শকের একটা ভালোবাসার কোনো গল্প শুনতে চাই। আপনি নিশ্চয়ই এরকম কমেন্ট তো পেয়েই থাকেন, সেটা মেয়ে ফ্যানদের হোক বা কোনো বাচ্চার হতে পারে, কোনো বয়স্ক কারো হতে পারে, যে কোনো কিছু। এরকম তো অবশ্যই একজন শিল্পীর মনে দাগ কাটা এক্সপিরিয়েন্স আছে, এবং সেটা একাধিক আছে। একাধিক আছে। আপনি বলতে পারেন, একাধিক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। হ্যাঁ, বেশ কিছু ঘটনা তো আছেই, বা অনেকের সাথে দেখাও হয়েছে। আমি অ্যাকচুয়ালি কখনো স্প্যাম চেক করতাম না। টেক্সটে অনেক সময় স্প্যামে জমা পড়ে থাকে না। একবার আমার এক ফ্রেন্ড আমাকে একটা টেক্সট করে বললো যে দেখ তো, আমি তোকে একটা কি জানি পাঠিয়েছি। আমি বললাম দেখতে পাচ্ছি না। তখন ওর সাথে আমার মানে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে সে ছিল না। তারপর সে বললো তুই স্প্যাম চেক কর। স্প্যাম চেক করতে গিয়ে দেখলাম আমি অবাক, মানে ওখানে শখানিক টেক্সট ছিল সব অ্যাপ্রিসিয়েশনের। তো ওইটা ওই দিন আমার খুব অন্যরকম ভালো লাগছিল। ওইটা আমি প্রত্যেকগুলোই পড়েছিলাম, যাদেরকে উত্তর দেওয়া জরুরি খুব মনে করেছিল তাদেরকে উত্তর দিয়েছিলাম। কোনো একটি টেক্সট কি আমাদের সাথে শেয়ার করবেন যে ওই ভালো লাগার জায়গাটা কোনো একজন দর্শকের? এটা তো অবশ্যই মনে দাগ কেটে থাকার মতো এক্সপিরিয়েন্স থাকে, প্রত্যেক শিল্পীরই থাকে, তো সেটা একটু পার্টিকুলারলি শুনতে চাই। আমার সাথে দেখা হয়েছিল কোন একদম, মানে ওই স্প্যাম থেকে তারপরে কনভারসেশন অনগোয়িং ছিল, তারপর দেখা হয়েছে, বলবেন একটু গল্পটা, নাকি গল্প আবার অন্যদিকে চলে গেছে? না, বেশি দূর যায় নাই। আপনি যেভাবে বলতে চাইছেন না সেখানে তো মনে হচ্ছে গল্প বাঁক নিয়েছে অন্যদিকে। না, খুব বেশি দূর যায়নি। মানে দেখা হওয়াটাও তো খুব আকস্মিক, মানে দেখা হওয়াটাও তো একটা ইভেন্ট, একটা ঘটনা, খুব মেমোরেবল ঘটনা, এতটুকুনি। আচ্ছা, আর কোনো গল্প মনে পড়ছে না এই মুহূর্তে? মানে ধরেন এটা একটা অভিনেতার জীবনের খুব রেগুলার একটা প্র্যাকটিস। আমরা যখনই ভালো কাজ করি একটা অ্যাপ্রিসিয়েশন পাই, এবং ওটা পেলে আমাদের আরো ভালো কাজ করতে ইচ্ছা হয়। শুধু যে অ্যাপ্রিসিয়েশন পাই তা না, যারা খুব ভালোবাসে তারা খুব কড়া সমালোচনাও করে। তখন কড়া সমালোচনা বলেন? হ্যাঁ, কড়া সমালোচনা অনেক হয়েছে। যেমনটা আমরা আসলে ধরেন আমার অ্যাক্টিং এ যদি কোনো বাজে দিক থাকে, আমি আসলে সবার আগে যাদেরকে জিজ্ঞেস করি তার মধ্যে সুজন ভাই একজন, এবং উনি খুব পার্টিকুলার বলে দেয় না এই জিনিসটা আরো বেটার করা যাইতো বা এই জিনিসটা ভালো হয় না। তবে আমাদের যে সার্কেলের মধ্যে আসলে আমরা সমালোচনাটা খুব বেশি। আচ্ছা, কোন চরিত্রের জন্য শাহেদ আলী সুজন আপনার সমালোচনা করেছে সেই গল্পটা একটু বলেন আমাদেরকে। কোন চরিত্রটা নিয়ে একটু বকা দিয়েছে বা মানে ভালো মতোই সমালোচনা করেছে? যে পাবলিকলি কেন ইনসিস্ট করছেন বলুন তো? ওটা আসলে অনেক দূর পর্যন্ত কথা গড়িয়ে যাবে, ওটা আচ্ছা, যেটা তো অনেক দূর গড়াবে না, একটু সীমার মধ্যে থাকবে, সেরকম একটা গল্প বলেন। আপনি কি কথাই অনেক কম বলেন নাকি? না না, ওর যথেষ্ট কথা বলে প্রপার সার্কেল। তাহলে আজকে কেন কার্পণ্য করছেন কথা বলতে? আপনি ঠিকমতো কথা বলতে পারছেন না। এইটাই তো আমি চেষ্টা করছি, সেজন্যই তো আমি চেষ্টা করছি। না, যেসব কাজের সমালোচনা হয় ওইসব কাজের নিয়ে আমরা খুব কমই আলোচনা করি, এরপর বেটার কাজটা করতে চাই। উনি কিছুতেই বলবেন না। না, মানে ব্যাপারটা এরকম না, এই জন্যই হয়তো বলছেন যে বলার মতো হলো নিশ্চয়ই বলবেন। আচ্ছা, দেখি এর পরে কিছু বের করা যায় কিনা পেট থেকে। একটু এই দিকটাতে আসি। ওই যে একইভাবে শুনবো যে থাকে না যে দর্শক ভালোবাসা জানায়, এরকম কোনো একটি গল্প একটু আমাদেরকে বলেন।
আপনার অভিনয় জীবনে? আমি আমার জীবনের প্রথম অটোগ্রাফ দিয়েছি একটা প্রোগ্রামে গান গাওয়ার পরে। এটা আমার কাছে খুব এখন পর্যন্ত খুব ইয়ে লাগে। পাঠশালা নামে যে আমাদের এখানে একটা ইয়ে আছে, ওদের যখন ওর নতুন বিল্ডিংয়ে ওরা ইনোগ্রেট করছে, মানে যখন ওরা স্টার্ট করতে যাচ্ছে, ওইটারই একটা প্রোগ্রামে আমাদের দল থেকে আমাদের প্রাচ্যনাট, আমরা তখন ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের গান নিয়ে, নাটকের গানগুলো নিয়ে আমরা পারফরমেন্স করতাম। তো সেই রকমভাবেই একটা পারফরমেন্সে ওটার মধ্যে কিছু গান আছে স্পেসিফিক, আমরা তো দলভাবেই গাই, স্পেসিফিক্যাল কিছু গান ছিল যে দু একটা গান আমি গেয়েছি এমন ছিল। তো শোর পরে স্টেজের থেকে নেমেছি, পরে দেখি একটা বাচ্চা 3-4 পড়ে মনে হয় এরকম একজন এসে আমার কাছে দিয়ে বলছে যে আমি আপনার ওই গানটা শুনেছি, ওই গানটা খুব ভালো লেগেছে আপনার কাছে শুনে। আমি তো অবাক হয়েছি, তুমি আমাকে গান শুনে অটোগ্রাফ নিতে আসছো, তুমি শিওর আমি এটা? আরও আমাদের মানে প্রাচ্যনাটে তো সবাই অনেক বড় গায়ক, তো আমি শুনে না অমুক মনে হয়, অনেক বড় বড় শিল্পী তারা মনে হয়। তখন সে বলছে না, আমি আপনার ওই গানটার জন্য আপনার অটোগ্রাফ নিতে চাই। তো ওইটা দিতে যে আমার খুব ইমোশনাল লেগেছিল নিজের কাছে। বা সুজন ভাই কিন্তু একসময় গান গাইতো, মানে ও ওই হিসাবে ইয়েটা নিয়েছে, অটোগ্রাফটা নিয়েছে, ওইটা আমার কাছে খুব মানে একটা ভালো লাগার মেমোরি। যেমন এখনো হঠাৎ মনে পড়ে যে আমি পাঠশালার সামনে দিয়ে গেলে তখন যে কটা জিনিস মনে পড়ে তার মধ্যে প্রথম দিকেই থাকে ওই মেমোরিটা। আচ্ছা, গান নিয়ে শুনলাম, অভিনয় নিয়ে একটা গল্প শুনতে চাই। তবে যেহেতু গানের কথা হচ্ছে, তো এদিকটাতে আমি একটু চাইবো যে আমাদেরকে যদি 2 লাইন গান শোনানো হয়। লাইভ হচ্ছে তো না, রেকর্ড হলে সুবিধা ছিল। আমি ভাবছি বলবেন রিভার্বটা একটু বাড়ায় দেন। ইয়েস, না এটা ও লাইভে কি রিভার্ব বাড়াই দিতে পারে? ফরিদবে বলছে রাই শামিম একটু রিভার্বটা বাড়ায় দাও। না ওটা না, আফটার এডিট ইয়েতে বাড়ায়। আচ্ছা, রিভার্বটা বাড়াতে একটা ফোন নিয়ে আসি কেমন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আমি হারুন বলছি, নাগরিক নাট্য সম্প্রদায়। আমি লাবণ্য, আপনি আমাকে হয়তো চিনবেন, আপনার সঙ্গে আমি অভিনয় করেছি স্মৃতি আলপনায়, আঁকিতে। আচ্ছা আচ্ছা। সুজন এবং বর্ষণ ভাই হয়তো চিনবে না, সুজন আমাকে ভালো মতো চিনবে। আপনার নামটা তো এখনো মিস করে গেছি। আমার নাম হারুন, নাগরিক নাট্য সম্প্রদায়। হারুন ভাই। জি 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 জি, কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। সুজন, কি খবর? ভালো দেখছি, ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। অনেকদিন দেখা হয় না আপনার সাথে। হ্যাঁ, অনেকদিন দেখা হয় না। আমার হচ্ছে দুজনের কাছে প্রশ্ন যে কোন চরিত্রটি এখন পর্যন্ত করা হয়ে ওঠেনি সেটা একটু জানতে চাইছি, যেটা আফসোস যে করতে চাচ্ছেন আপনারা দুজনই। বর্ষণ ভাইয়ের কাছেও প্রশ্ন এটা, সুজন তোমার কাছেও প্রশ্ন এটা। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। এবারে শুরুটা কিন্তু একটু গান দিয়ে করতে চাই। ওকে। মেঘে মেঘে ওড়ো তুমি, সাদা মেঘের ভেলা, তোমায় ছুতে আমার আমির ছোটা পাহাড় চূড়ায় ছোটা পাহাড় বে নদীর বয়ে চলা, নদীর জলে তোমার আমার গোপন কথা বলা, নদীর জলে তোমার আমার প্রেমের কথা বলা, নদীর জলে তোমার আমার গোপন কথা বলা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, দারুণ। এটা আমার লেখা, আমার সুর। এটা খুব সম্প্রতি রিলিজ পেয়েছে। তো হালির ধূমকেতু বাই মেঘে মেঘে বাই হালির ধূমকেতু, হাওয়ার চিঠি বাই হালির ধূমকেতু। এটা স্পটিফাই, ইউটিউব মিউজিক, মানে যে কোনো অডিও প্ল্যাটফর্মে এই নামে সার্চ দিলে এই গানটা শুনতে পাবেন। ওকে, এটা কবে লিখেছিলেন মনে আছে? 2007-08 হতে পারে, অনেক আগে। আর সুরটা তখনই করা হয়েছিল। আচ্ছা, সেটা জমা রেখে দিয়েছিলেন
পরে করা হয়েছে এরকম কোনো ব্যাপার? এরকম আরো গান আছে নিশ্চয়ই ঝুলিতে, 7-8 ওই সময় করা হয়েছে, রেখে দিয়েছেন, আস্তে আস্তে রিলিজ দিবেন, এরকম প্ল্যান আছে? আছে, প্ল্যান আছে, ওকে, প্ল্যান আছে, কিছু কাজ মানে কিছু রেকর্ডও করা আছে, কিছু হচ্ছে। আচ্ছা। আমাদের সঙ্গে অভিনয় শিল্পী হারুন ভাই কানেক্টেড ছিলেন, তিনি বলেছিলেন যে দুজনের মধ্যেই যে চরিত্রটি করার ক্ষুধা আছে এরকম চরিত্রের নাম তিনি শুনতে চেয়েছেন, যে কোন ধরনের চরিত্র এখনো করা হয়নি কিন্তু করতে চান। এইটা না একটা সময় আমার খুব ফ্যান্টাসি ছিল, সেটা ধরেন আজকে থেকে অনেক বছর আগে, এটা থিয়েটারে এক ধরনের ফ্যান্টাসি ছিল। আচ্ছা, আমি থিয়েটার যখন করি তখন আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা ফোক নাটকের চরিত্র হইতে চাই, যে গান গাইবে, ক্যারেক্টার করবে, এই প্লে করবে, মানে ওইটা আমার সামহাও আমার থিয়েটার লাইফে আমার কোনো ফোক নাটকে কাজ করা হয়নি। আবার ধরেন একটা সময় খুব ইচ্ছে ছিল যে আমি আমাদের সংস্কৃত কোনো প্লে আমি করব, সংস্কৃত কোনো প্লের পুরাণ থেকে যেগুলো নিয়ে, মানে ধরেন সংস্কৃত কোনো প্লেয়ের কোনো ক্যারেক্টার করব, সেটা আমার করা হয়ে ওঠেনি। ওই ফ্যান্টাসিগুলো এখন আর কাজ করে না, ট্রাস্ট মি, আমি জানি না আমার কাজ করে না এখন আর। এখন আমি নতুন নতুন ক্যারেক্টার চাই, যে ক্যারেক্টারটা আমি ডিজাইন করব, ওইরকম ক্যারেক্টার আমার এক্সপেকটেশনের মধ্যে। আমি চাই যে নতুন কেউ আমাকে তার স্বপ্নের চরিত্রটা যে ডিরেক্টর বানাতে চাই সেটা আমাকে দিক। আমি চাই সবসময় নতুন, এই জন্য আমার নতুনদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। আচ্ছা, এই যে বলছিলেন যে একটা ক্যারেক্টার ডিজাইন করবেন, সেক্ষেত্রে কি আপনার ডিরেক্টর হওয়ার কোনো ইচ্ছে আছে? এরকম আমার ডিরেক্টর হওয়ার ইচ্ছে নাই। ডিরেক্টর হওয়ার ইচ্ছে নেই, স্ক্রিপ্ট লেখার কোনো ইচ্ছা বা এরকম কিছু? জানি স্ক্রিপ্ট লেখা তো খুবই কঠিন কাজ। এটা আমি মানে একটা চিত্রনাট্যে একজন লেখক যে ক্যারেক্টারটা দিয়ে দেন, সে তো এক ধরনের করে দেন, সেটা তো একটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার, এটাকে পরিপূর্ণতা তো দেয় একজন অ্যাক্টর। কিন্তু একজন অ্যাক্টর কি সেই বেসিক ডিজাইনটা করতে পারে? অবশ্যই। সেটা তো মানে একটা ছাঁচে ফেলেই ডিরেক্টর বা যিনি লিখেছেন চিন্তা করেছেন দিয়ে দিলেন, সেটা কি মানে একদম জিরো থেকে তো কিছু মানে সেই ডিজাইনটা ইন্ট্রোডিউস করা কি সম্ভব? একটা চরিত্র আয়নের জন্য প্রথম যে এলিমেন্টটা দরকার সেটা হলো টেক্সট। সেই টেক্সটটা তো স্ক্রিন প্লেতে দেয়াই আছে। তারপর হলো ডিরেক্টরিয়াল ভাবনা। দুটোকে মিলে আপনি এবার আপনার ইমাজিনেশন থেকে, আপনার অবজারভেশন থেকে, আপনার চারপাশের চরিত্রটা থেকে ওটাকে ডিজাইন করেন। ও কিভাবে কথা বলবে, ও কিভাবে দাঁড়াবে, কিভাবে হাঁটবে, ও কিভাবে বসবে। কস্টিউম ডিজাইনার আপনাকে হেল্প করবে তার কস্টিউম দিয়ে, তারপরে আর্ট ডিরেক্টর হেল্প করবে তার পারিপার্শ্বিকতা সেটটা তৈরি করে দিয়ে। হ্যাঁ, ডিরেক্টর রিহার্সালের মাধ্যমে আপনার ওই ক্যারেক্টারের সাথে পরিচিত হবে, বা ডিরেক্টর ইনপুট দিবে, এটা এইভাবে করা যায়, এইভাবে করা যায়। একজন আর্টিস্ট ওটাকে প্রেজেন্ট করবে, ডিরেক্টর যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দেবে, ওনাকে একটা বাউন্ডারির মধ্যে আবদ্ধ করবে। আপনি যখন একটা ক্যারেক্টার প্লে করতে যাবেন, আপনি যখন দেখবেন যে আমি এই কাজটা করব না, এই কাজটা করব না, এটা 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 বাদ, এটা করা যাবে না, তখন আপনি আসলে কতটুকুন করতে পারবেন ওইটা একটা ছাঁচে ফেলা যায়। অ্যাকচুয়ালি একজন অভিনেতার অবাধ স্বাধীনতা থাকা উচিত না। আসলে অভিনেতার অবাধ স্বাধীনতা থাকলে সে যা ইচ্ছা তাই করবে, তখন সে ক্যারেক্টার থেকে বেরিয়ে যেতে পারে। ওকে, আমি আশা করছি শাহিদ ভাইয়ের কাছে একটা স্ট্রেট কাট আনসার পাবো একটা চরিত্র নিয়ে। আমি আসলে অভিনেতা হবার আগে তো দর্শক। হ্যাঁ, আমি যখন দর্শক হিসেবে থিয়েটার দেখতাম বা একটা ফিল্ম দেখতাম বা একটা ভালো নাটক দেখতাম, তো যাদেরকে আমি আইডল মানি, যাদের অভিনয় দেখে আসলে এই কাজটায় করতে এসেছি, তাদের করা অনেক চরিত্র আমার দেখে মনে হতো যদি আমি করার সুযোগ পেতাম। আমার নুরুল দিনের সারা জীবনে আলী জাগাকে দেখে মনে হয়েছে যদি এরকম একটা ক্যারেক্টার করতে পারতাম। ক্রুসিবলের মধ্যে তারিক আনাম খান যে ক্যারেক্টারটা করেছেন, জন প্রক্টর প্রবাবলি ক্যারেক্টারটার নাম, দেখে মনে হচ্ছে আমি তো সারা জীবন চেষ্টা করলেও কখনো জন প্রক্টর হয়ে দাঁড়াতে পারবো না স্টেজে। ওই ফিগার, ওই ভয়েস, ওই স্ক্যানিং, ওই মেধা, ওই মগজ আমার নাই, এরকম হাহাকার লাগতো। কখনো কেরামত মঙ্গলের হুমায়ুন ফরিদিকে দেখে মনে হয়েছে আমি যদি পারতাম। কেরামত মঙ্গলের চশমা ডাকাতকে দেখে মনে হয়েছে, যেটা আফজাল হোসেন করছেন, মনে হয়েছে আমি যদি এরকম একটা চরিত্র অভিনয় করতে পারতাম জীবনে, যদি এই চরিত্রটা চেষ্টা করতে পারতাম। জানি কোনোদিনই পারবো না, যে অভিনয় ওনারা করে গেছেন,
তো এইরকম দর্শক হিসাবে আমি আসলে যখন ওই প্রোডাকশনগুলো দেখেছি, আমি ওই জার্নির মধ্যে দিয়ে গেছি। গ্যালিলিও দেখে আমি প্রচণ্ডভাবে হয়েছি, নট অনলি আলী জাকের বাট অলসো খালেদ খান, যুবরাজ, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। অনেক বড় মানের শিল্পী তারা, যে চরিত্রগুলো তারা করেছেন, মনে হচ্ছে এই চরিত্রগুলো যদি চেষ্টা করতে পারতাম, যদি একবার ওনাদের মতো করে একটা ডায়লগ বলতে পারতাম। ওনারা সেই জাদুটা জানতেন। ওনারা যে কথা বলতেন, গুরু শিষ্য হয়ে যখন গ্যালারির মধ্যে কথা বলতেছেন দুজন, আমার চোখের সামনে এখনো ভাসতেছে। তো মানে ওই কথা ফেলতে দিতেন না তারা, এবং এত ব্যঞ্জনাময় শব্দ উচ্চারণ থাকতো তাদের। দর্শক হিসেবে মনে হতো যেন আমি যেন একটা কেমিস্ট্রির মধ্যে দিয়ে যাচ্ছি, যে ওনার বলাটা আমার মধ্যে রিয়াকশন তৈরি হচ্ছে, আমি যেন ওনার অংশ হয়ে যাচ্ছি। এই পর্যায়ের ওনারা আসলে এই কাজটাকে, এই কলাটাকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন। তখন তাদেরকে দেখে মনে হতো যে যদি একটু ওনাদের মতো চেষ্টা করতে পারতাম, যেটা এখন বুঝি যে সম্ভব না। সুজন ভাই, খুব ইন্টারেস্টিং বিষয় হলো, তখন কিন্তু কোনো ইনস্টিটিউট ছিল না, তখন কিন্তু কোনো ওরকম রেগুলার যে ওয়ার্কশপ হতো তাও না। ওনারা প্রত্যেকে সেলফ টট, এবং ওনারা ওই মাপের ট্যালেন্টেড, এবং ওই মানের করে নিজেরা পড়তো, নিজেরা চর্চা করে ওই জায়গায় চলে গেছে। ওনারা যে লিগেসি তৈরি করেছে, আমরা কিন্তু আসলে ওই লিগেসি ধরেই এসেছি। হ্যাঁ, এবং ধরেন এখনকার জেনারেশনের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস জানেই না যে এস এম সুলাইমান কীভাবে মঞ্চের মধ্যে একটা নাট্য মুহূর্ত তৈরি করতেন, এবং সেই প্রোডাকশনগুলি দর্শকের মানসপটে কোন ধরনের ক্রিয়া করতো সেইটা ইমাজিনই করতে পারবে না। আমার কাছে মনে হয় যেন আমরা ওইটার ধারে কাছেই নাই। আমরা অনেক চেষ্টা করলেও আর পারবো না এটা শেয়ার করতে। যেমন মাধব মালঞ্চি কন্যা নামে একটা প্রোডাকশন আমি দর্শক হিসেবে দেখেছিলাম, বিভাস চক্রবর্তী। ওই প্রোডাকশন এখনও মানে আমার চোখের সামনে ভাসে। এই রকম মহিলা সমিতির, তখন তো ছোট একটা মঞ্চ, ওর মধ্যে যে কি করতেছে তারা, কিসের কি বলে আপনার ওই যে ব্রিটিশ ব্রডওয়ে, কিসের কি, ওই একটা মঞ্চের মধ্যে যে কি না কি করতেছে, এক একজন অভিনেতা অভিনেত্রীরা নিজেদের এক একটা মুহূর্তে নিজে মনে হচ্ছে যেন তাদের হাইটের থেকে বড় হাইটের মানুষ হয়ে স্টেজের মধ্যে বিচরণ করছেন। এরকম অসংখ্য চরিত্র আছে। যাদের নাম আপনি বললেন, এরকম তো গুণী মানুষের সাথে আপনার স্ক্রিন শেয়ার করার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, হয়েছে। অনেক অনেক গুণী মানুষের সাথে আপনি স্ক্রিন শেয়ার করেছেন। কার সাথে স্ক্রিন শেয়ার করার এক্সপিরিয়েন্সটা আপনার সারা জীবন মনে থাকবে? মানে আরাম পেয়েছেন কার সাথে? মানে সিনিয়রদের কথা বলছেন? সিনিয়রদের মধ্যে থেকে। ওনাদের সাথে তো এক্সপেরিয়েন্স যেটা, সেটা আরামের বিষয় না, পুরাটাই একটা এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ওকে, মানে সেটা গোলাম মোস্তফা সাহেব বলেন, হুমায়ুন ফরিদি বলেন, আফজাল হোসেন সাহেব বলেন, আবুল খায়ের বলেন, রওশন জামিল, হায়াত আঙ্কেল, আবুল হায়াত, এনারা যারা আর কি দিকপাল পর্যায়ের মানুষ, এনাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা তো আসলে ফেরদৌসী মজুমদার, মানে এটা অনেক বড় কপালের ব্যাপার। আমি মনে করি যে এটা যোগ্যতার থেকে অনেক বেশি পাওয়া। আমি ওই যোগ্যতারই না যে ওনাদের সাথে পাশে দাঁড়িয়ে আমি কাজটা করতে পেরেছি, যে কিন্তু সামহাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছেন। এটা মানে কাউকে ক্লাসিফাইড করার সুযোগ নেই, মানে ওনারা ইটসেলফ মানে এক একজন এক একটা ইনস্টিটিউট একেবারে। আচ্ছা, আমি একটু ইমতিয়াজ বর্ষণের কাছে চলে আসি। আই হোপ আমি একটা স্ট্রেইট আনসার পাবো এবার, কোনো অ্যাবস্ট্রাকশনের দিকে উনি যাবেন না। আপনি যাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, কার সাথে আপনি খুব আরাম পান স্ক্রিন শেয়ার করতে? কোয়ার্টিস্টদের মধ্যে? কোয়ার্টিস্টদের মধ্যে আই হোপ আমি দু একটা নাম শুনতে পাবো। শার্লিন ফারজানা। ও মাই গড, আমি সরাসরি একটা আনসার বের করতে পেরেছি। তারপর সরাসরি আনসারেবল মনে হয় না, কেন? জাকিয়া বাড়ি মোহাম্মদ। ধরেন একটা চরিত্র, আপনি সরাসরি কতগুলো চরিত্রের কথা বললেন, আর উনি আমাকে আমি পুরো বলছি, প্রসেস আমি বলছি, আমি নাম বলছি আপনাকে। শার্লিন, মমো, তানজিকা, অর্ষা। আচ্ছা, তাদের সাথে আপনি ছেলের নামও বলেন। ছেলেদের মধ্যে সুজন ভাই। আমি আমার নাম শুনতে চাই না। আপনি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলেন, উই গট সরি, ইট। আমি একদম ভাবি নাই যাও আমার নাম, মজা করার জন্য বলছি। আচ্ছা, তার মানে একটা কেমিস্ট্রি বিল্ড আপ হলেই তো একটা মানে এই কমফোর্ট জোনটার ব্যাপার আসে। কার আসলে কোন দিকটার জন্য আপনার স্ক্রিন প্লেটা ভালো লাগে? মানে আমার কোয়ার্টিস্টদের কথা বলছেন? ওরা খুবই সিরিয়াস কাজের ক্ষেত্রে। যারা সিরিয়াস, ওদের সাথে কাজ করতে গেলেও আসলে হিসাব করে কাজ করতে হয়। তো তখন আসলে একটু হুঁশিয়ার না হলে সমস্যা হয়ে যায়।
একটু আমাদেরকে গল্প বলবেন যে এর সাথে কাজ করার প্যাটার্নটা এরকম, তার সাথে কাজ করার প্যাটার্নটা এরকম, কোন একটা সেটের? অ্যাকচুয়ালি আসলে সেট বলে না, আপনাকে গল্পই আসলে ডিসাইড করে দেয় যে আপনি আসলে কিভাবে অ্যাক্টিংটা করবেন। ডিরেক্টরের উপর ভ্যারি করে আসলে কোন, আমরা যেমন ডিরেক্টর সে উনি কিভাবে আসলে আমাদেরকে প্রেজেন্ট করছেন আর কিভাবে কথা বলতে হয় এটা তো আমরা জানি। ওই ক্যারেক্টারটা কিভাবে কথা বলতে পারে সেইটা তখন আসলে তৈরি করতে হয়। তখন যারা একটু একটু জানে, একটু অভিজ্ঞ আছে ওদের সাথে শেয়ার করলে হয় কি আমি নিজে ঋদ্ধ হই, আমার নিজে ভুল ত্রুটিগুলো একটু কাটাতে পারি, ওদের কাছ থেকে কিছু শিখতে পারি। ওকে, সেই জায়গায় একটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ও থাকে যে সেটা বিল্ড আপ করা। আপনার এর আগে আমি ইন্টারভিউ নিয়েছি এবং বেশ কিছু গল্প আমার জানা, কিন্তু এই যে গানের গল্পটা জানা ছিল না। আজকে যেহেতু জেনেছি, আজকের আয়োজনে যেহেতু ওনার কাছ থেকে একটা গান শুনেছি, আমি চাইবো যে একদম শেষের দিকে আপনি যদি আমাদেরকে একটা গান আমি শোনান। আজকে না আমাদের গাই, আজকে বর্ষণ গাইছে তো ওর আমি গানটা আমি কিন্তু আপনাকে অনুরণনটা সময় থাকুক, দিচ্ছি। আমি অন্য একদিন অন্য প্রোগ্রামে গাবো। আজকে আচ্ছা, তাহলে জিনিসটা দুজন গাওয়াটা একসাথে শোভন আমরা হবে। শেষ করব একটা গান শোভন হবে দিয়ে। না। আজকে আপনাদের আমি তো থাক- টেস্টে থাকলেও মিল বেশি- আছে। ভালো জিনিস অল্প হলে ভালো, ঠিক আছে? আজকে বর্ষণ গাইছে, আজকে এতটুকু রাখেন, আমরা অনওয়ার্ড অন্য সময় গাইবো কখনো। অন্যদিন হ্যাঁ। অন্যদিন আচ্ছা, ঠিক আছে। আমি জোর করব না, যেহেতু আপনি আজকে গান গাইতে চাচ্ছেন না, কিন্তু আমি শেষে চাইবো আমি যে যাচ্ছি আরো একটা বর্ষণের সুন্দর গানটা গান দিয়ে শেষ হবে, দর্শকের একদম শেষটা। সবার মনে থাকুক, হ্যাঁ হ্যাঁ, আমি সেটা চাই আজকে। একদম যখন আমরা শেষটা করব তখন আপনার গান দিয়ে শেষ করবো। এখন থেকে সেটা বলে রাখলাম আর কি, আপনি মনে মনে একটু ভাবতে পারেন যে কোন গানটা দিয়ে শেষ করবেন। তার আগেও আমাদের অনেক ফর্মালিটিস আছে, একটু গল্প সুজন ভাই বাকি যখন আছে। না বলে উনি হ্যাঁ। কিন্তু আমরা বুঝি বা তখন কোনটা আসলে করবেন না। আজকে ওনাকে অনেক রিকোয়েস্ট করলো, না, ওনাকে আমি রিকোয়েস্ট সুজন ভাই করছি করবেন, না। কিন্তু আমি যেহেতু একটা করেছি তাও তো আর গান টানতে আচ্ছা, না যাই। মানে শেষটা যদি একটু সুরে সুরে হতো, আপনার যেহেতু সামনে আরো গান আসবে, তো সেই জায়গায় একটু রেস্টটা থেকে যেত। আচ্ছা, দেখা যাক, আরেকটা বিরতি আছে না? আচ্ছা, তো একদমই শেষের দিকে চলে এসেছি, চাইছিলাম যে একটু সুরে সুরে শেষ হোক। ও তো আচ্ছা, এখন কি শেষ হয়ে যাবে জি, প্রোগ্রাম? আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। তো আচ্ছা, বিদায় নিয়ে নিতে হচ্ছে। নতুন কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। একটু সুরের সঙ্গী হতে চেয়েছিলাম, কিন্তু হ্যাঁ, সুরের সঙ্গে হইতেই পারি আমরা। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। আমি একটু কথায় কথায় বিদায় নিয়ে নিই, তারপরে একটু গান শুনতে শুনতে বিদায় নিব আপনার কাছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রূপকথার রাত। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আগামী রূপকথার রাতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি। আমাদের সঙ্গে অভিনয় শিল্পী, গীতিকার, সুরকার ইমতিয়াজ বর্ষণ আছেন, তো তার গানের সুরে সুরে আজকে বিদায়টা হোক। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ আমাকে শাহিদ আলী ভাইকে একসাথে করানোর জন্য। এটা অ্যাকচুয়ালি আমার জন্য খুব সারপ্রাইজিং অ্যাকচুয়ালি। আমি সুজন ভাইয়ের সাথে একসাথে বসে আড্ডা দেবো, এটা আমি আমরা তো কখনো অন স্ক্রিন হয় নাই, সুযোগ, On screen ভালো সুযোগ লাগা। পাইনি। ধন্যবাদ এনটিভিকে। আমি আমার সিনেমা 49-32 থেকে একটা গান করছি। জি। প্রথম ঝরে পড়া শিউলিটা কুড়িয়ে তোমার পায়ে দেব বলে আমি সারা রাত শিশিরে ভিজেছি, আমি সারা রাত শিশিরে ভিজেছি। প্রথম ঝরে পড়া শিউলিটা কুড়িয়ে তোমার পায়ে দেব বলে আমি সারা রাত শিশিরে ভিজেছি, আমি সারা রাত শিশিরে ভিজেছি। শিউলির মৌ মৌ ঘ্রাণে আমৃত্যু আলিঙ্গনে ভোরের প্রথম আলোয় বেঁধে দেব তোমাকে, ভালোবাসি ওই চোখ তোমার স্নিগ্ধ পরশ আরো ভালোবাসবো বলে আমি দুহাত পেতেছি, আমি দুহাত পেতেছি। থ্যাংক ইউ।